আজ প্রায় 2 মাস ধরে আমার স্বামী ভৈরব অসুস্থ, কোনো কাজ করতে পারে না, কিছু খেতেও চায় না, শরীর ভেঙে পড়েছে, সারাদিন শুধু বিছানায় বসে ছটফটানি করে। আর এই করুণ দৃশ্য দেখতে থাকি আমি আর আমার শ্বশুর মশাই। এই, তোমার জন্য দুধ রেখে গেলাম সেই কখন, তুমি এখনো খাওনি? এইসব আমার ভালো লাগে না, কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তা বললে তো হবে না, কিছু না খেলে সুস্থ হবে কি করে? যাও তাড়াতাড়ি দুধটা খেয়ে শেষ করো। আমার কোনো কথা ভৈরব ফেলতে পারে না, জানি আমাকে দেখে ওর খুব কষ্ট হয়, কিন্তু ও তো নিরুপায়। মুমূর্ষের মতো বিছানা ছেড়ে উঠে গ্লাসের দুধটা খেয়ে নিল। এখন বিশ্রাম করো, একটু পরে আমি এসে ওষুধ খাইয়ে যাব। বাইরে বারান্দায় বাবা বসে আছেন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও বাবা কেন জানি আমাদের বিয়েটা এখনো মেনে নিতে পারছেন না। সবসময় একটা রাগী চোখে তাকিয়ে থাকেন। কোনোদিন আমার সাথে ভালো ব্যবহার করেছেন বলে মনে পড়ে না। অবশ্য এ নিয়ে আমার কোনো আফসোস নেই, আমি নিজের কাজটুকু করে যাওয়ার চেষ্টা করি। বৌমা, আচ্ছা তুমি কি চাও বলো তো? আমার ছেলেটা মরে যাক, এটাই তো তুমি চাও, তাই না? এসব কি বলছেন বাবা? কি ভেবেছো আমি কিছু বুঝি না? ছেলেটা মরলে অমনি অন্য পুরুষের হাত ধরে বাড়ি থেকে নেমে পড়বে। তোমাদের মতো নিচু জাতের মেয়েদের ধান্দা আমি ভালো মতোই বুঝি। ছি ছি বাবা, আমি এমন কাজ কেন করব? আমি সবসময় আপনার ছেলের সেবা যত্ন করে যাই, ওকে সুস্থ করার চেষ্টা করি, তারপরেও আপনি আমাকে এমন করে বলতে পারলেন? সেবা করো না ছাই, ছেলেটা আমার বিছানায় ধুকতে ধুকতে শেষ হয়ে যাচ্ছে, আর তুমি এদিক সেদিক ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ। ঠিক এই সময় ঘরের ভেতর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। সেই সাথে বের হয়ে আসে কাজের মেয়ে পারুল। অকস্মাৎ চিৎকারে আমরা দুজনেই চমকে উঠি। কি হয়েছে পারুল? তাড়াতাড়ি ভিতরে আসুন, দাদার অবস্থা খুব একটা ভালো না, কেমন যেন করতেছে। এই বজ্জাত মেয়েটার জন্যই আমার ছেলেটা আজও সুস্থ হতে পারল না। পরিমরি করে আমি ঘরের ভেতরের দিকে ছুটে চলে গেলাম। ভেতরে গিয়ে যা দেখলাম তাতে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। ভৈরব বিছানা চাদর খামচে ধরে আছে, চোখ দুটো বিস্ফোরিত, সারা শরীরে কাঁপুনি দিচ্ছে। এই, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কি হলো, কথা বলো, কি হয়েছে তোমার? কথা বলো। এই পারুল, ছুটে গিয়ে একজন ডাক্তার ডেকে নিয়ে আয়, যা তাড়াতাড়ি, ওর অবস্থা ভালো না। পারুল ছুটে ঘর থেকে বের হয়ে গেল। এরপরের কয়েক ঘন্টা যে কিভাবে কাটলো তার আমি ছাড়া কেউ জানে না। পারুল এক লোককে নিয়ে এলো। লোকটা কেমন যেন অদ্ভুত, সারা শরীর কাপড়ে মোড়ানো, মুখখানা অব্দি ভালো করে দেখার জো নেই। তেমন কোনো সমস্যা হয়নি, আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এটা 1 ঘন্টা অন্তর অন্তর খাইয়ে দিলেই সুস্থ হয়ে যাবে, আর কোনো ভয় নেই। লোকটার হাত থেকে আমি ওষুধ নিয়ে যেতেই চমকে উঠলাম, রীতিমতো বরফের মতো ঠান্ডা ওর হাত। তবে অবাক হবার আরও বাকি ছিল। লোকটার পাশে রাখা ব্যাগটার দিকে চোখ পড়তেই ক্ষেপে উঠলাম। ব্যাগের একটুখানি ফাঁকা দিয়ে ভেতরে চোখ পড়তেই দেখলাম সেখানে একটা মরার মাথার খুলি। পারুল, এনাকে এগিয়ে দিয়ে আয় তাড়াতাড়ি, আর এনার ওষুধ যেন ভৈরবকে খাওয়ানো না হয়। কি সব জাতা বলছো বৌমা? আমার ছেলেটা অসুস্থ, ওকে ওষুধ খাওয়াবো না? আমার কথা তো এবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তুমি আমার ছেলেটাকে বিনা চিকিৎসায় মারতে চাচ্ছ। আমি ওকে অবশ্যই ওষুধ খাওয়াবো, তবে এনার থেকে নেওয়া ওষুধ না। আপনি এখন আসতে পারেন, আমাদের আর দরকার নেই। না, আপনি কোথাও যাবেন না। আমার ছেলেকে আপনি নিজ হাতে ওষুধ খাইয়ে তারপরে যাবেন। এই মেয়েটার উপর আমার কোনো বিশ্বাস নেই। এখন তো মনে হচ্ছে আমার ছেলের আশেপাশে এই মেয়েটাকে থাকতে দেওয়াও বিপদ। আমার চোখের সামনে বসে ভৈরবকে ওষুধ খাইয়ে দিল ওই ডাক্তার। আমার কিচ্ছু করার ছিল না, মনের ভেতরের ভয়টা আরো বেশি করে যেন জেঁকে বসলো। ডাক্তার চলে গেল, আর সে যেতেই বাবা যেন আমার উপরে আরো চড়াও হয়ে গেল। নাও, অনেক হয়েছে, এবারে তলপি তলপা গুটিয়ে বের হও দেখি। আমি আর এসব নিতে পারছি না। এসব কি বলছেন বাবা? এটা তো আমারও বাড়ি, এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। কেন রে,
তোর বাপ কি মরে গেছে? যা গিয়ে তার বাড়িতে ওঠ, আমার বাড়িতে আর তোর কোনো জায়গা নেই। ভৈরব আমার স্বামী, ওকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা, আমি এই বাড়িতেই থাকবো। স্বামী? তুই তো আমার ছেলের মৃত্যু কামনা করিস, আজ তা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। আমি না থাকলে তো তুই কোনো মতেই ভৈরবকে ওষুধ খেতে দিতিস না। এতক্ষণে ছেলেটা আমার। বাবা তার কথাটা শেষ করতে পারল না, তার আগেই দেখলাম ভৈরবের শরীর অস্বাভাবিক রকমের পরিবর্তন হয়ে যাচ্ছে। শ্যামলা রং পাল্টে গিয়ে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। ছুটে গিয়ে ওর হাতটা ধরলাম। ও নির্বাক, কথা বলার চেষ্টা করেও কিছু বলতে পারছে না। পারুল, পারুল, আমার ফোন কই? কি করছো? সব ঠিক হয়ে যাবে, ছেলেটাকে একটু বিশ্রাম করতে দাও। পারুল ভেতরের ঘর থেকে আমার ফোনটা নিয়ে বের হলো। আমি খুব ব্যস্ততার সাথে একটা নাম্বার ডায়াল করে কানের কাছে ধরলাম। ওপাশ থেকে ফোন তুলল শুভম দাদা। হ্যালো হ্যালো দাদা, হ্যাঁ বড় বিপদে পড়ে গেছি দাদা, ভৈরব কেমন যেন হয়ে আছে। গ্রামের পোড়া বাড়িতে যে ডাক্তার উঠে এসেছে, আপনি তাকে একটু আমাদের বাড়িতে ডেকে পাঠাবেন? হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, এই বাড়িটার কথাই তো বললো, কিন্তু এই বাড়িতে তো কোনো ডাক্তার এসে ওঠেনি। এটা কি কোনো মানুষের থাকার যোগ্য? তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখি আছে কিনা। দরজাটা তো তালা বন্ধ, এখন উপায়? এই ডাক্তারকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কি করি এখন? হ্যালো, শুনছেন? কেউ কি আছেন এখানে? আমি এখানে। তাড়াতাড়ি আমার সাথে চলুন, ভৈরবদার অবস্থা খুব খারাপ, আসুন আমার সাথে। এ কি হলো? আমি তো নড়তে পারছি না। আমার সাথে এ কি হচ্ছে? আমি মাটির নিচে ঢুকে যাচ্ছি কেন? কি হচ্ছে এসব? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। প্রায় 1 ঘন্টা কেটে গেল, কিন্তু শুভম সেই ডাক্তারকে নিয়ে আসলো না। বড় চিন্তায় পড়ে গেলাম। নতুন করে আবার কোনো বিপদ হলো কিনা বুঝতে পারছিলাম না। তাই আর 7-5 না ভেবে বেরিয়ে পড়ি ওই পোড়া বাড়ির উদ্দেশ্যে। পোড়া বাড়িতে গেলাম, কিন্তু বাড়িটা তালা বন্ধ। হঠাৎ একটা ডাক শুনে থমকে গেলাম। আমাকে বাঁচাও রেখা, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি, বাঁচাও আমাকে। কোথায় আপনি দাদা? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। মুহূর্তে আমার চোখ পড়ল সামনে একটা গাছের নিচে। সেখানে শুধু শুভম দাদার মাথাটা বের করা ছিল, শরীরের বাকি অংশ মাটির নিচে। ছুটে গেলাম তার কাছে। এ কি হয়েছে দাদা তোমার? তুমি তুমি মাটির নিচে গেলে কি করে? রেখা, ওটা কোনো ডাক্তার না, ও একটা ডাকিনি, ও একটা খারাপ ডাকিনি। আমাকে বের করো, এরপরে পালাও। ও আমাদের দেখতে পেলে কাউকে ছাড়বে না। কিছু না বুঝে উঠে হাত দিয়ে মাটি সরালাম, কিন্তু ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এসে আমার সারা শরীরে ভয় জাগিয়ে দিল। আমি পেছনে তাকিয়ে দেখি সেখানে দাঁড়িয়ে আছে একটা অতিকায় বিশাল মূর্তি। তার মুখের এক পাশটা পোড়া আর অন্য পাশটা থ্যাতলানো। কি ভয়ঙ্কর আর কি কদাকার রূপ তার। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম। কেন আমাদের সাথে এমন করছো? আমার স্বামীকে কেন এমন করে কষ্ট দিচ্ছ? কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন মারতে যাচ্ছ আমাদের? আমি মারতে যাচ্ছি তোদের? আমি না, আমি তো আমার ছেলেকে বাঁচাতে যাচ্ছি। আপনার ছেলে মানে? কে আপনার ছেলে? কাকে বাঁচাতে যাচ্ছেন আপনি? ভৈরব মানে তোমার স্বামী আমার ছেলে। আমি ওকেই বাঁচানোর চেষ্টা করছি। কার হাত থেকে জানো? ওর বাবার হাত থেকে। কি সব যাতা বলছেন? ভৈরবের বাবা ওর ক্ষতি কেন করবে? আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আপনি ওকে ওই ওষুধ খাওয়ানোর পরে ও আরো বেশি অসুস্থ হয়েছে। আপনি সব মিথ্যা বলছেন, সব। তাহলে আমার করুণ কাহিনী শোনো, তারপরে বিচার করে বলো
আমি সত্যি বলছি নাকি মিথ্যা? তখন ভৈরব ছোট, এমনিতে আগে থেকেই ওর বাবা বেশ রকচটা মানুষ ছিলেন। প্রতিদিন নেশা করে বাড়িতে আসতো আর আমাকে মারধর করত। কিন্তু সেদিন তুই এখনই তোর বাবার বাড়ি থেকে 2 লাখ টাকা নিয়ে আসবি, না হলে তোকে আর তোর ছেলেকে। এসব কি বলছো? আমার বাবার বাড়ির অবস্থা তুমি বেশ ভালো করেই জানো। আমার বাবা এত টাকা তোমাকে কিভাবে দিবে? ব্যাস, আর একটা কথাও শুনতে চাই না। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে বের হয়ে যা। আমি যাব না, এটা আমার বাড়ি। নিজে কি করেছো? এই বাড়িটাও তো আমার বাবার জমিতে করা। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। তবে রে, মর তাহলে। সেদিন মানুষের দেহ ছাড়লেও আমি ডাকিনী হয়ে যাই আর প্রতিশোধের প্রহর গুনতে থাকি। ছেলেটাকে পদে পদে মারার চেষ্টা করে ওর বাবা। ও এতদিন ধরে অসুস্থ কেন বলতে পারো? এর কারণ হলো ওর বাবা তোমার চোখের আড়ালে ভৈরবকে ভুল ওষুধ খাওয়ায়। এতে ও সুস্থ না হয়ে আরো বেশি অসুস্থ হয়ে যায়। কিন্তু এসব করে তার কি লাভ? লাভ? ওই খারাপ লোকটা আরেকটা বিয়ে করেছে, যে কথা তোমরা কেউ জানো না। সেখানে আরেক ছেলে আছে। সম্পত্তি সব তাকে দিবে বলেই আমার ভৈরবকে মারতে চায় আর তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে চায়। আমি এসবের কিছুই জানতাম না। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে? আমি এবারে নিজের হাতে ওকে শেষ করব। আমার ছেলেকে বাঁচাবো। না, এমনটা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে ওনাকে আইনের হাতে তুলে দিব। আপনি শুধু ভৈরবকে সুস্থ করে দিন আর শুভম দাদাকে বের করে দিন। শুধু তোমার কথায় বিশ্বাস করে ওকে ছেড়ে দিলাম। আমি চলে যাওয়ার সাথে সাথে শুভম মাটি থেকে উঠে যাবে আর ভৈরব আবারও আগের মতো হয়ে যাবে। আর হ্যাঁ, এই চিঠিটা নাও, এটা ওর বাবাকে দেখালেই হবে। এবারে তুমি বাড়ি যাও, আমার কাজ শেষ। এখন মুক্তির সময় চলে এসেছে আমার খুব সন্নিকটে। কথা বলতে বলতে একটা কালো ধোঁয়া হয়ে ওই ডাকিনী অন্ধকারে মিলিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলাম শুভম দাদা উঠে দাঁড়িয়েছে। বাড়িতে গিয়ে চিঠিটা বাবার হাতে দিলাম। চিঠিটা পড়ার পর হাত কাঁপতে কাঁপতে হাত থেকে চিঠিটা পড়ে গেল। এটা তুমি কোথায় পেলে? ছি বাবা, আপনি এতটা নীচ। আজ আপনার মৃত্যু কেউ আটকাতে পারতো না। ওই ডাকিনী মানে আপনার প্রথম স্ত্রীর হাতেই আপনার প্রাণ যেত, শুধু আমি বাঁচালাম। এখন যদি আপনি আইনের হাতে নিজেকে ধরা না দেন তো? আমি আমার সব অপরাধ স্বীকার করে নিচ্ছি বৌমা। আমি আইনের হাতে ধরা দিচ্ছি। সুখে থেকো তোমরা। বাবা আস্তে আস্তে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। আমি পেছনে তাকিয়ে দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে আছে ভৈরব, একেবারে সুস্থ সবল মানুষ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেজা চোখ মুছলাম।